চট্টগ্রাম বিভাগে বৃষ্টি কমলেও বেড়েছে সাপের উপদ্রব ও ডায়রিয়া। কুমিল্লায় ডুবেছে হাসপাতাল, এইচএসসি পরীক্ষা কেন্দ্র। বন্যা কবলিত 11 জেলার স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল। সবাই ঐক্যবদ্ধ হলে দেশ এগিয়ে নেওয়া সম্ভব। বরিশালে প্রধানমন্ত্রী জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর আহ্বান। যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। IMF এর নতুন ঋণ কর্মসূচি নিয়ে অগ্রগতি। বৈঠক শেষে অর্থমন্ত্রী। আলোচনা হয়নি নবম পে স্কেল নিয়ে। কর ও প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনায় সন্তোষ প্রকাশ। ক্রমবর্ধমান জন্মহার নিয়ে উদ্বেগ স্বাস্থ্যমন্ত্রীর। 1 বছরের মধ্যে নিয়ন্ত্রণে আনার ঘোষণা। স্বাস্থ্য খাতে সরকারি কেনাকাটায় সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি অন্যয় কর্মকার। বৃষ্টি কমে আসায় চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখন অনেক জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও। তবে রাঙামাটি ও কক্সবাজারের নিম্নাঞ্চলে পানি বেড়েছে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবানের পরিস্থিতি। দুর্গত এলাকায় এ পর্যন্ত সাপে কেটেছে 95 জনকে, আর ডায়রিয়া আক্রান্ত হয়েছে শতাধিক। বিস্তারিত ফয়সাল করিমের প্রতিবেদনে। বৃষ্টি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে চট্টগ্রামে। বেশিরভাগ উঁচু অঞ্চল ও পাহাড় লাগোয়া এলাকা থেকে একদিকে পানি নামছে, অন্য জায়গায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের 5 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 369 ইউনিয়নের 9 লাখ বাসিন্দা। চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের অনেক এলাকায় পানি কমতে শুরু করায় ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ও সড়কের ভয়াবহ চিত্র। তবে চট্টগ্রামের সাতকানি ও বাঁশখালীর অনেক এলাকায় এখনও পানি না কমায় দুর্ভোগ পেয়েছে ভিন্ন মাত্রা। এই অবস্থায় প্রতি বছর সরকার কিন্তু এসে দেখে যাওয়ার পর কোনো ওনাদের প্রতিশ্রুতি থাকে না। ফ্লাডে সম্ভব মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আর রোড ভাঙিয়ে দিয়ে সামনে। তবে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর কয়েকটি ইউনিয়ন এখনও তলিয়ে আছে পানিতে। পানি কমায় ধীরে ধীরে ত্রাণ সহায়তা বাড়ছে বন্যা দুর্গত এলাকায়। সরকারের পাশাপাশি ত্রাণ নিয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এছাড়া সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থাও ত্রাণ দিচ্ছেন এসব এলাকায়, যদিও তা অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে, ত্রাণগুলো চলে আসে সব এদিকে। আমাদের এদিকে অনেক বাড়ি এখনো পানিবন্দী, বুঝছেন, এদিকে কেউ যাচ্ছে না। এখানে বন্যা পরিস্থিতি 3-4 দিন ধরে এখানে সবাই ডুবে যাচ্ছে, কিন্তু কোনো ত্রাণ আসে না এখনো। চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে। চট্টগ্রামে নদ নদীর পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি ও নাব্য ফিরিয়ে আনতে দ্রুত সরকার কাজ করবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। উপজেলা প্রশাসন গতকালই এই 117টি ওয়ার্ড, এই 117টি ওয়ার্ড কিন্তু 17টা ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেখানে কিন্তু তারা শুকনো খাবার পৌঁছে দিয়েছে। হয়তোবা কারোর কাছে আগে পৌঁছাতে পারছি, হয়তোবা কারোর কাছে পরে পৌঁছাতে পারছি। আমাদের রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হয়, সেখানে দ্রুততার সঙ্গে যেন সেই পানিটা নিষ্কাশন হয়, সেই বিষয়টাই মাথায় রেখেই উনি কিন্তু এই প্রজেক্টটা এটা এমইউ করে আমরা এখানে সিটি কর্পোরেশনকে আমরা সেখানে হস্তান্তর করব। আমার এই প্রজেক্টটা যখন আমরা পরিপূর্ণভাবে চালু করব, দেখবেন একদম আমরা 100% নিশ্চিত থাকেন জলাবদ্ধতা এই আমাদের চট্টগ্রাম শহরে থাকবে না। সকালে বন্যা আক্রান্ত এলাকার পরিস্থিতি তুলে ধরে সংবাদ সম্মেলন করেন সিভিল সার্জন। বন্যার সময় সবচেয়ে বেশি দেখা যায় ডায়রিয়া, পানিবাহিত রোগ, চর্মরোগ, চোখের সংক্রমণ, শিশুদের শ্বাসকষ্ট এবং সাপে কামড়ের ঘটনা। 285টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নিয়মিত উপদ্রুত এলাকায় ওআরএস, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং ডায়রিয়ার বিভিন্ন ধরনের ওষুধ, স্বাস্থ্য উপকরণ প্রদান করে যাচ্ছে। বৃষ্টি কমেছে 3 পার্বত্য জেলা ও কক্সবাজারেও। তবে রাঙামাটির উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বেড়েছে নিম্নাঞ্চলে। বাঘাইছড়ি ও বিলাইছড়ির নিচু এলাকা সহ নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে 6 উপজেলায়। কালনার ব্যাগ শখ ভরে গেছে, সবসময় এরকম পানি কষ্ট আছে। আমাদের এখানে 5 নম্বর ওয়ার্ড খুব নিচু এলাকা, বন্যা কবলিত এলাকা। এখানে খুব ঘর বাড়ি
ফসল নষ্ট হয়েছে, মাছের শ্বাস নষ্ট হয়েছে। পানি নেমেছে কক্সবাজারের বিভিন্ন এলাকায়, তবে এখনও পেকুয়া ও চকরিয়ার কয়েকটি ইউনিয়নের মানুষ পানিতে ডুবে আছে। এসব এলাকায় সুপেয় পানির সংকট, অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের অভিযোগ বন্যা দুর্গতদের। আজকে তো 4-5 দিন ধরে এখানে বিদ্যুৎও নেই। মানুষের যে অবস্থা এখানে, পরিবার সবাই আপনি খবর নিয়ে দেখেন সবার কি অবস্থা, করুণ অবস্থা। 4-5 দিন পর্যন্ত কোনো কি বিদ্যুৎ পাচ্ছে না, যোগাযোগ মোবাইলের সাহায্য দিতে পারছে না, যোগাযোগ করতে পারছে না। কিন্তু আজকে আমরা 1 সপ্তাহ পর্যন্ত বিদ্যুৎবিহীন। আমাদের এখানে কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুতের কারণে আমরা খাওয়ার পানি এবং ব্যবহারের পানি কোনো কিছু আমরা পাচ্ছি না। বৃষ্টি কমায় পাহাড়ি ঢলের পানি কমেছে নদ নদী ও খালে। কিছুটা উন্নতি হয়েছে বান্দরবনের। পানি নেমেছে অধিকাংশ এলাকায়, আশ্রয়কেন্দ্র থেকে ফিরছে মানুষ। তবে পাহাড়ি সড়কের ব্যাপক ক্ষতি হওয়ায় এখনও কয়েকটি উপজেলায় বন্ধ যান চলাচল। ফয়সাল করিম, এখন সাতকানিয়া, চট্টগ্রাম। 3 ঘন্টার বৃষ্টিতেই ডুবেছে কুমিল্লা নগরী। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন এইচএসসি পরীক্ষার্থী, রোগী ও শ্রমজীবীরা। নৌকায় করে কেন্দ্রে যেতে অনেক পরীক্ষার্থী পড়েন বিড়ম্বনায়। জলাবদ্ধতায় ব্যাহত হয় হাসপাতালে চিকিৎসা সেবা। 24 ঘন্টায় জেলায় 138 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মাসুদ আলমের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন ফুরকান হোসেন। কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের দৃশ্য এটি। এভাবেই নৌকায় চড়ে কেন্দ্রে যাচ্ছেন এইচএসসি পরীক্ষার্থীরা। ভঙ্গুর নিষ্কাশন ব্যবস্থায় ভারী বর্ষণে কেন্দ্র ও আশপাশের সড়কসহ পুরো এলাকা তলিয়ে আছে হাঁটু থেকে কোমর সমান পানিতে। সোমবার সকালে এমন পরিস্থিতিতে নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছতে গিয়ে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। কেউ আহত হয়েছেন, কারো প্রবেশপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র ভিজেছে পানিতে। অনেকেই ভেজা পোশাকে বসেন পরীক্ষায়, কেউ আবার কেন্দ্রে গিয়েই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা যদি পরীক্ষার সময় যদি একটা সুন্দর পরিবেশ না পাই, আমরা কিভাবে আমাদের রেজাল্ট সুন্দরভাবে প্রদর্শন করব? পরীক্ষাটি স্থগিত করা অথবা পিছিয়ে দেওয়া আমাদের সুবিধার জন্য, তাহলে আমাদের জন্য ভালো হয়। আজকে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমরা। এই পরীক্ষা কেন্দ্রে পানি থাকায় বাকি পরীক্ষা অজিত গুহ কেন্দ্রে নেওয়া হবে বলে জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ড। সারা দেশে অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে। পূর্ব থেকে কোনো সিদ্ধান্ত ছাড়া একটা কেন্দ্রের, যেহেতু এটা একটা জাতীয় পরীক্ষা, একটা কেন্দ্রের পরীক্ষা তো আসলে এভাবে স্থগিত করা যাচ্ছে না। একই চিত্র কুমিল্লার সদর জেনারেল হাসপাতালেও। হাঁটু থেকে কোমর সমান পানিতে বিপাকে রোগী ও স্বজনরা। হাসপাতালের নিচতলায় পানি ঢুকে ওষুধ, সজ্জা ও চিকিৎসা সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রয়েছে বহির্বিভাগের চিকিৎসা সেবা। বিদ্যুৎ বিভ্রাট, জলাবদ্ধতা ও মশার উপদ্রবে চরম দুর্ভোগে ভর্তি রোগীরা। ডাক্তার পানির জন্য আসতে পারে নাই, আমরা চিকিৎসা কিভাবে নিবে ডাক্তার? কারেন্টও নাই, কুচু নাই, কে নিবে ওকে পানি ভাঙ্গা। খানা টানা আনতে অসুবিধা হইতেছে, ডাক্তারও আসতে পারে না, ওষুধ ভরে দিতে পারতেছে না। পানির লেগে নামতে পারি না, যাইতে না কোনো। আর আল্লাহ। এদিকে এইচএসসি পরীক্ষার্থী ও নগরবাসীর দুর্ভোগ কমাতে মাঠে নামেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা। জানান, জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা। সকালবেলা এখানে কুমিল্লা সরকারি মহিলা কলেজে শিক্ষার্থীদেরকে আমরা কেন্দ্রে নির্বিঘ্নে যাওয়ার জন্য আমরা নৌকা এবং ভ্যান গাড়ি দিয়ে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছি এবং পানি যত দ্রুত কমানো যায় সেজন্য আমাদের টিম কাজ করছে। রাতভর টানা বর্ষণে কার্যত অচল কুমিল্লা নগরী। মাত্র 3 ঘন্টার 107 মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে যায় প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকা। মাসুদ আলম, এখন কুমিল্লা। সিলেট বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকায় ফের বন্যার আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে মৌলভীবাজার ও হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সন্দীপন শুভর প্রতিবেদন। মৌসুমী বায়ুর প্রভাবে আষাঢ়ের শুরু থেকেই কখনো ঝিরিঝিরি, কখনো আবার মুষলধারে বৃষ্টি হচ্ছে সিলেট বিভাগ জুড়ে। গত 2 দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সোমবার সকাল থেকে আবারও বেড়েছে বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 3 থেকে 4 দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কোথাও কোথাও 90 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় আপনার অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী 5 দিন ব্যাপী প্রায় একই রকম পূর্বাভাস আছে, অব্যাহত আছে।
এদিকে হবিগঞ্জের বিভিন্ন নদ নদীর পানি গত 2 দিনে প্রায় 2.2 মিটার পর্যন্ত বৃদ্ধি পেলেও বৃষ্টিপাত কিছুটা কমায় পরিস্থিতির উন্নতি হয়েছে। একইভাবে মৌলভীবাজারে মনু নদীর পানি 1 মিটার পর্যন্ত বাড়লেও বৃষ্টিপাত কমায় জেলার নদ নদীগুলোর পানি এখন বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সিলেট বিভাগের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। সুরমার পানি গতকাল আজকে বেড়েছে কিছুটা, পানির লেভেল ডেঞ্জার লেভেলের প্রায় কাছাকাছি সমানই বলতে গেলে। আর সুরমাতে তো অনেক জায়গায় নদী ভাঙন আছে, সুনামগঞ্জেও আছে। এসব জায়গা যতটা সম্ভব আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি আর কি। প্রাথমিক হিসাবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যায় 200 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, বাঁধ ও গ্রামীণ অবকাঠামো। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 4 থেকে 5 দিন সময় লাগবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পর্যাপ্ত সাহায্য আছে, পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আশ্বাস দেওয়া আছে। আমরা খালি ক্ষতি নিরূপণ করে দিলেই ওনারা ক্ষতি অনুযায়ী আমাদের কাছে ক্ষতিপূরণ পাঠাবেন, আমরা যথাযথভাবে বিতরণ করব। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলগড় পয়েন্টে 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর ছাতক পয়েন্টে নদীর পানি 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 15 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্দীপন শুভ, এখন সিলেট। আজব বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে রাজধানীবাসী। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে ডুবে যায় একাধিক এলাকা। ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও পেশাজীবীরা। ভোগান্তির পেছনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকে দুষছেন নগরবাসী। বিস্তারিত প্রতিবেদনে। এ দৃশ্য বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকার কয়েক ঘন্টার মাঝারি বৃষ্টিতে রূপ নিয়েছে এক ভাসমান শহরে। সোমবার ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি শুরু হয় 8:30 নাগাদ। টানা কয়েক ঘন্টার পানিতে ডুবে গেছে আরামবাগ, মতিঝিল, নিউ মার্কেট, বনানী সহ রাজধানীর একাধিক এলাকা। এতে রোববারের ভোগান্তি রেশ কাটতে না কাটতে আবারও একই অস্বস্তিতে নগরের মানুষ। অসহনীয় দুর্ভোগ। গতকালকে থেকে যেহেতু বেসরকারি চাকরি করি, আমাদের সময়ের একটা ব্যাপার আছে। গতকালকে কোমর পানি পার হয়ে এসেছি, 4.5 ঘন্টা লেগেছে এয়ারপোর্ট থেকে এখানে আসতে। আজকেও প্রায় 2 ঘন্টার মতো লাগলো। তো বাচ্চাদের নিয়ে আসলে খুব কষ্টের মধ্যেই আছি আমরা। এটার জন্য রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে, রিক্সা পাওয়া যাচ্ছে না। দেখা যায় মার্কেটগুলোতে পানি ঢুকে যাচ্ছে। আমরা এই যে মাত্র হসপিটাল থেকে আসলাম, তো আমরাও দেখা যায় অনেক ভোগান্তি পার করে আসলাম এখানে। অল্প বৃষ্টিতে এমন জলাবদ্ধতায় প্রভাব ফেলেছে পরিবহন সেক্টরে। ইঞ্জিনে পানি উঠে বিকল হচ্ছে যানবাহন। বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বাতিল হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা। ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আজকে বাস পেতে অনেক প্রবলেম হয়েছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসাতেও। দেন বাস পাওয়ার পর এখানে এসেও আমাদের অন্য জুতা পরে আসা লাগে কলেজে, কজ পানি থাকাতে আমাদের জুতা ভিজে যায়। বৃষ্টি থাকলে প্রধান সমস্যা হচ্ছে যে কি, এখানে ফার্মগেটের যে এলাকা, এই রাস্তায় হচ্ছে প্রচুর ময়লার পাশাপাশি এই ময়লা পার হয়ে যাওয়া লাগে। এদিকে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। জলমগ্ন থাকায় দোকানপাট বন্ধ রেখেছেন নিউ মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী। তারপরও কেউ কেউ খুলেছেন দোকান, তবে ক্রেতা কম থাকায় শঙ্কা লোকসানের। এমন ভোগান্তির পেছনে সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতাকেই দুষছেন অনেকেই। জলাবদ্ধতার কারণে আমরা গাড়ি ঠিক মতো চালাইতে পারি না, আবার গাড়ি নষ্ট হয়ে যায়। আমাদের বেচা কিনা না, আজকে 3 দিন ধরে বিসমিল্লাহ এখনো করেন নাই, এখনো বিসমিল্লাহ হয় নাই। সিটি কর্পোরেশনের কাজ, সিটি কর্পোরেশন এখানে কতটুকু ভূমিকা নিচ্ছে বা নিবে বা নিচ্ছে আমরা জানি না। অন্যদিকে সোমবারও রাজধানী ঢাকা সহ 6 বিভাগে ভারী বৃষ্টির সতর্কতার কথা বলছে আবহাওয়া অফিস। ব্যাপক জলাবদ্ধতার শঙ্কাও আছে রাজধানী ঢাকায়। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চিটাগাং এবং সিলেট এই ডিভিশনগুলোতে 24 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্কতা আছে। ঢাকা শহরে জলবায়ু টেম্পোরারি ওয়াটার লগিং আছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকায় 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে এক বিজ্ঞপ্তিতে সতর্ক করেছে আবহাওয়া অফিস। রাজু আহমেদ, এখন ঢাকা। বৃষ্টি থামলেও রাজধানীর কোথাও কোথাও এখনও জলাবদ্ধতা রয়েছে। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জানাবেন জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা?
অন্যায় কর্তৃপক্ষের উদ্যোগ চোখে পড়েছে। আমরা রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরেছি দুপুরের পর থেকে এবং দেখেছি যেখানে সবশেষ জলবদ্ধতাটুকু রয়েছে সেখানে সিটি কর্পোরেশনের কর্মীরা এসেছেন। তারা বিভিন্ন পানি বের হওয়ার বা নির্গমনের যে পথগুলো রয়েছে সেখানে পলিথিন বা অন্যান্য যে বস্তুগুলো আটকে আছে তারা সেগুলো সরানোর চেষ্টা করেছেন এবং বেশ কয়েক জায়গায় তাদের কর্মীদেরকে, সিটি কর্পোরেশন কর্মীদেরকে দেখেছি তারা সক্রিয় রয়েছেন এবং এছাড়া বিভিন্ন এলাকা ভিত্তিক যে সকল কর্মীরা রয়েছেন তাদের একজনের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে ছুটি বাতিল করে কিভাবে দ্রুত পানি অপসারণ করা যায় সে বিষয়ে কর্তৃপক্ষ থেকে নির্দেশনা রয়েছে। এবং আরও জানিয়ে রাখি যে গত 7 দিনের যে বৃষ্টি ছিল এই বৃষ্টিতে নগরীর বেশিরভাগ রাস্তায় তলিয়েছিল, পানির নিচে ছিল। যদিও দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই কয়েক ঘন্টায় বেশিরভাগ সড়কের পানি কিন্তু নেমে গেছে। আমি এই মুহূর্তে নয়াপল্টনে আছি এবং এই নয়াপল্টনে দুপুর পর্যন্ত রাস্তার উপরে 2 ফুট থেকে 2.5 ফুট পর্যন্ত পানি ছিল, সেখানে এখন পানি নেই বললে চলে। অর্থাৎ প্রতি মুহূর্তে দ্রুত পানি নেমে যাচ্ছে এবং এখানে যারা রয়েছেন তারা বলছেন যে আজকে পানি নেমে গেলেও আবারও যদি বৃষ্টি হয় তাহলে আবারও জলবদ্ধতার সৃষ্টি হবে এবং আবারও জলবদ্ধতার কারণে রাস্তার ওপর ফুটপাতের ব্যবসায়ী, ফুটপাতের যারা চলাচল করেন এবং এই ধরনের পেশার সাথে যারা জড়িত, পাশাপাশি যারা স্কুল কলেজে যাচ্ছেন বা অফিস আদালতে যাচ্ছেন বা বাইরে যে কোনো কাজে বেরোচ্ছেন তারা আসলে চরম ভোগান্তিতে পড়ছেন। এজন্য তারা দাবি জানিয়েছেন যে এই সমস্যাগুলো বছরের পর বছর ধরে চলছে। সিটি কর্পোরেশন প্রতি বছর কোটি টাকা বাজেট নিচ্ছে, খরচ করছে, কিন্তু আসলে স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এখানে যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যে তারা দাবি জানাচ্ছেন যে এই সমস্যাগুলোর স্থায়ী সমাধান দরকার, কারণ বর্ষা প্রতি বছরে আসবে এবং বর্ষার যে পানি প্রতি বছরে জমবে, কিন্তু ভোগান্তিটা যেন প্রতি বছর না আসে সেই দাবি তারা মূলত বারবার জানাচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ। বৃষ্টি থামলেও রাজধানীর বেশ কিছু সড়কে এখনও জলাবদ্ধতা রয়েছে, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী আফজল। ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবাই বাংলাদেশে ভালো থাকবে সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সকালে বরিশালে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। এর আগে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পরিবেশ সংরক্ষণে সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন সাব্বির রোজ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বনভূমির পরিমাণ বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গড়তে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। এরই ধারাবাহিকতায় সোমবার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা শরিকল বটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একযোগে 2500 বৃক্ষরোপণ করা হয়। প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশকে রক্ষা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আহ্বান জানান বৃক্ষরোপণ ও প্রকৃতির ওপর যত্নশীল হওয়ার। এখন আগের মতন শীত পড়ে না, আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। এরপর গৌরনদীর অশ্বিনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নারীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সুবিধাভোগী কয়েকজন নারীর সাথে সরাসরি কথা বলেন। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে। মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বর্তমান সরকার। আগামী জুনের মধ্যে 41 লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য, অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য। শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এ সময় সম অধিকার ও শান্তি বজায় রাখতে সকলের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। পরে বরিশালের 30 গোডাউন বদ্ধভূমি এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। সরকার প্রধানের আগমন ঘিরে যেন প্রাণ ফিরেছে দক্ষিণাঞ্চলে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা
জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে দিয়ে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা ঢাকা বরিশাল 6 লেনের মহাসড়ক, ঢাকা বরিশাল রেল সংযোগ, ভোলা বরিশাল সেতু সহ বিভিন্ন বড় পরিকল্পনা বাস্তবায়ন হতে যাচ্ছে। সাব্বির রোজ, এখন বরিশাল। বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বরিশালের বাবুগঞ্জের পূর্ব রহমতপুরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে যান প্রধানমন্ত্রী। পরে জঙ্গলের ভেতরে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে তাদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের সাথে আলাপে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা রয়েছে। জাতীয় যে কোনো নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমানে দেশে প্রতি 10 জন মা 24 সন্তানের জন্ম দিচ্ছেন। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, আগামী 1 বছরের মধ্যে প্রজনন হারের বৃদ্ধি নিয়ন্ত্রণে আনা হবে। কেন্দ্রীয় ওষুধাগারে স্বাস্থ্যমন্ত্রী বললেন, দ্রুত প্রয়োজনীয় জন্ম নিয়ন্ত্রণ উপকরণ মজুত ও জনবল নিয়োগ করা হচ্ছে। অন্যদিকে বন্যা কবলিত 11 জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাপে কাটা, ডায়রিয়া ও অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন হাসান আল মাহমুদ। ইউনিসেফ বিবিএস এর যৌথ গবেষণা বলছে 2011 থেকে 2022 সাল পর্যন্ত দেশে জন্মহার 2.3-এ স্থির ছিল, এরপর ঊর্ধ্বমুখী। সবশেষ 2026 সালে এসে তা দাঁড়িয়েছে 2.4-এ। 2024 সালের শুরু থেকে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সরকারি সরবরাহে ঘাটতি এবং সচেতনতামূলক কর্মসূচিতে স্থবিরতার কারণে এই হার বেড়ে যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সোমবার রাজধানীতে কেন্দ্রীয় ওষুধাগার সিএমএসডিতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 1 বছরের মধ্যে জন্মহার আগের অবস্থায় নেওয়া হবে। আগামী মাসের শেষ দিকে আমরা একটা ট্রিমেন্ডাস ক্যাম্পেইনিংয়ে যাচ্ছি, ফ্যামিলি প্ল্যানিংয়ে। আমরা আমাদের স্টক বিল্ড আপ করতেছি এমনভাবে যে আগামী 1.5 বছর পর্যন্ত আমরা চালাইতে পারবো। আমি আপনাদেরকে এখনো বলবো না আমাদের চেঞ্জগুলি, বাট উই আর গেটিং এ ভেরি গুড স্টক থ্রু ডিফারেন্ট মিনস। আপনার কন্ডম বলেন, সুখী, আপন, আদার ইউজেবল থিংস ফর দ্য ওমেন, এভরিথিং আমরা স্টক করে একটা ট্রিমেন্ডাস ক্যাম্পেইনিংয়ে যাচ্ছি এবং আশা করি আমরা বাই দ্য এন্ড অফ দিস ইয়ার, বা 1.5 বছর লাগে তো প্রেগনেন্সির পরে, আমরা নেক্সট টার্ম থেকে আমরা গ্রোথটা কমিয়ে নিয়ে আসতে পারবো। স্বাস্থ্য খাতের সব ধরনের কেনাকাটায় সিন্ডিকেট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিএমএসডি কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আপনার কি করতে হবে আমাকে বলেন, লাইসেন্স 24 ঘন্টা আদায় করবো আমি। আমাদের লাইসেন্স ব্ল্যাকমেল হইতে রাজি না, লাইসেন্স করবো আমরা। যদি ওখানে কেউ ডিস্টার্ব করে, আর ডিসকাস উইথ দ্য হোম মিনিস্টার, উইল টেক অ্যাকশন দেয়ার। তাদের হাতে জিম্মি থেকে আমার সরকারের গরিব মানুষের পয়সা নষ্ট করতে পারবো না। এদিকে বন্যা কবলিত 11 জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যায় সাপে কাটা, কলেরা ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সকল স্বাস্থ্যকর্মীদের বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে দিনে রাতে আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করতেছে। বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম, পানি শোধন ট্যাবলেট, স্যালাইন সরবরাহ করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। সবচেয়ে আনন্দিত হবেন যে আমরা মাঠ পর্যায়ে। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। আইএমএফ এর সঙ্গে নতুন ঋণ কর্মসূচির কাঠামো ও নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আর্থিক খাতে সংস্কার, শেয়ার বাজারের উন্নয়ন এবং কর জিডিপি অনুপাত বাড়াতে সরকারের পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে আইএমএফ। সচিবালয়ে নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই ও অর্থনৈতিক সংস্কার নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইএমএফ মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নতুন ঋণ পেতে আইএমএফ এর দেয়া শর্তগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে সন্তোষজনক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মীদের নতুন পে স্কেল নিয়ে আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আগামী অক্টোবরে ব্যাংককে আইএমএফ এর ভাইস প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে আরও আলোচনা হবে বলেও জানান অর্থমন্ত্রী।
ভিত্তি যেগুলো আমি বললাম, এই ভিত্তির উপরে প্রোগ্রামটা। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তাকে জেলে যেতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিদেশে বসে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। একজন আসামি যদি দেশের বাইরে থাকে, তার সে আত্মসমর্পণ করুক বা না করুক, তার জন্য বিচার একই হবে। বাংলাদেশের আইন অনুযায়ী ওনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, ওনাকে জেলে যেতে হবে। আসামি যদি আত্মসমর্পণ না করে যে উনি বিদেশে বসে বক্তব্য দিচ্ছে, এগুলো তো আমি মনে করি রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে। এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। ভারতের সাথে আমাদের যে চলমান কথাবার্তা হয়, ডায়ালগ হয়, আমাদের এক্সচেঞ্জ হয়, তখন সবসময় এই সাবজেক্ট থাকে আলোচনায়। ফ্যাসিস্ট আমলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে 13 কোটি টাকা কিভাবে 21 কোটি টাকা হলো সেটা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সংসদ অধিবেশনে সরকারদলীয় এমপি জয়নুল আবদিন ফারুকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি করার জন্য প্রাক্কলনের মধ্যেই আগে ঢুকেছে, তারপরে দুর্নীতি হয়েছে, সময় বৃদ্ধি হয়েছে, ব্যয় বৃদ্ধি হয়েছে, তার উপর এখন 13 কোটি থেকে 21 কোটিতে কিভাবে গেল, এই মডেল মসজিদগুলোর সমস্ত প্রকল্প ব্যয় টোটাল কত ছিল, কতটা নাম্বার অফ মডেল মসজিদ হয়েছে, সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব। মাননীয় স্পিকার। যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সকাল 11:30টার দিকে বাঘারপাড়ার খাজুরা তেল পাম্প সংলগ্ন গাড়ি মাপার স্কেলের সামনে এই ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন বন্দভিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জেরে নিহত রুবেলের ছোট বোনের দেবর রাব্বি ধারালো অস্ত্র দিয়ে রুবেল হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত এবং অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। টাইফুন বাভির আঘাতে ফিলিপিন্সে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। ঘরবাড়ি ধসে ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখেরও বেশি পরিবার। অন্যদিকে চীনের পূর্বাঞ্চলে তাণ্ডব চালিয়েছে টাইফুন বাভি। এর প্রভাবে দেশটিতে এখনও ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে 28 লাখ বাসিন্দাকে। এদিকে আগামী 2 থেকে 3 দিন ভারতের পশ্চিমবঙ্গ, বিহার সহ 18টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভারত জুড়ে সক্রিয় রয়েছে ক্রান্তীয় মৌসুমী বায়ু। কয়েকদিনের টানা বর্ষণের পর ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাস, দেশটির উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ ও বিহার সহ 18টি রাজ্যে আগামী 2 থেকে 3 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরপ্রদেশ ও মেঘালয় সহ অন্তত 5টি রাজ্যে প্রবল বৃষ্টির সংখ্যায় জারি রয়েছে আবহাওয়া সতর্কবার্তা। এরই মধ্যে তামিলনাড়ু ও কেরালার পর অতি ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ভারতের উত্তরাখণ্ড। এছাড়া ভূমিধস ও পাহাড় ধসে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বন্যা কবলিত এলাকায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। এদিকে চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর ক্রমেই দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে টাইফুন বাভি, যা চলতি বছরে চীনের মূল ভূখণ্ডে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে জেজিয়াং প্রদেশের 28 লাখের বেশি মানুষকে। ধীরে ধীরে ভেসে উঠছে টাইফুন বাভির ক্ষয়ক্ষতির চিহ্ন। এর প্রভাবে পূর্ব ও উত্তর চীন জুড়ে অব্যাহত রয়েছে ঝোড়ো হাওয়া সহ প্রবল বৃষ্টিপাত। আকস্মিক বন্যায় এরই মধ্যে তলিয়ে গেছে প্রধান প্রধান শহরের সড়ক, মহাসড়ক, বাসাবাড়ি সহ বিভিন্ন অবকাঠামো। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে 1,500-এর বেশি গাছপালা। এছাড়া প্লাবিত হয়েছে বিভিন্ন খামার ও কৃষিজমি। ব্যাপক ভূমিধস হয়েছে দেশটির পূর্ব অংশের পার্বত্য অঞ্চলে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। 1 কোটির বেশি বাসিন্দা এখনও পানিবন্দী। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট
ও হাজারের বেশি ট্রেন পরিষেবা। বন্ধ রয়েছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। ধ্বংসাবশেষ সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। এদিকে চীনের অন্যতম অর্থনৈতিক ও প্রযুক্তি কেন্দ্র জেজিয়াং প্রদেশে আশঙ্কার তুলনায় ধ্বংসযোগ্য কম হয়েছে বলে মনে করেন বাসিন্দারা। টাইফুন বাভি উপকূলে আঘাত হানার একদিন পর ক্ষয়ক্ষতি সরিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টায় আছেন তারা। টাইফুন বাভির প্রভাবে ক্ষতির মুখে পড়েছে জাপান, তাইওয়ান সহ ফিলিপিন্সের বড় একটি অংশ। ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা, ভূমিধস এবং গাছ পড়ে ফিলিপিন্সে মারা গেছেন বেশ কয়েকজন। এখনও নিখোঁজ অনেকেই। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদ জানিয়েছে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে 1.5 লাখ পরিবার। ঝড়ে আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে 800-র বেশি ঘরবাড়ি। তানভীর জনি, এখন বিশ্ব। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।